হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC একাডেমি। আজকে আমরা WB SSC গ্রুপ সি এবং গ্রুপ ডির উপরে মক টেস্ট নাম্বার 2 করব। এখানে টোটাল 40টি প্রশ্ন আছে, যার মধ্যে জিকে থাকছে 20টি, অঙ্ক মানে ম্যাথ থেকে থাকবে 10টি প্রশ্ন এবং রিজনিং থেকে থাকবে 10টি প্রশ্ন। টোটাল 40টি প্রশ্ন আছে। তোমাদের জন্য আজকে টার্গেট 32, প্রত্যেকেরই 32 কিন্তু পারতে হবে এখান থেকে 32টি প্রশ্নের উত্তর। ফার্স্ট প্রশ্ন কি দেখো, লুসিফার কোন গ্রহের অপর নাম? লুসিফার কোন গ্রহের অপর নাম হবে? বুধ, শুক্র, মঙ্গল, নেপচুন। প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে এবং পার্ট বাই পার্ট। ম্যাথ, জিকে আছে, তারপরে তোমাদের ম্যাথ, তারপরে আছে রিজনিং। জিকে থেকে কয়টি পারছো সেটাও প্রত্যেকে কিন্তু বলতে ভুলবে না। জিকে থেকে আজকে টার্গেট দিচ্ছি তোমাদের 17। জিকে থেকে এরকম জিকে থাকলে কিন্তু 17টা পারা উচিত প্রত্যেকেরই। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের কি, লুসিফার গ্রহ বলা হয় শুক্রকে। শুক্র গ্রহ কি সন্ধ্যা তারা, আর্থ টুইন বলা হয়। শুক্র গ্রহ কি উজ্জ্বলতম গ্রহ, মনে রাখবে শুক্র গ্রহকে। নেক্সট আছে সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? মধ্যপ্রদেশে আছে সাঁচি স্তূপ, অশোক নির্মাণ করেছিলেন। সম্রাট অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেছে। NEP এর সম্পূর্ণ নাম কি? NEP ন্যাশনাল এমার্জেন্সি পলিসি, ইকোনমিক পলিসি, এডুকেশনাল পলিসি নাকি ন্যাশনাল এডুকেশন পলিসি? কারেক্ট অ্যান্সার ন্যাশনাল এডুকেশন পলিসি। কাকে ভারতের পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয়? বলে ফেলো। লর্ড উইলিয়াম বেন্টিংকে। লর্ড উইলিয়াম বেন্টিংকে পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয়ে থাকে। পটচিত্র ভারতের কোন রাজ্যের একটি চিত্রকলা? একদম তোমাদের লেটেস্ট সিলেবাসের উপরে প্রত্যেকটি কোশ্চেন থাকছে। আগে ক্লাস না দেখে থাকলে প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে। পটচিত্র ভারতের উড়িষ্যা হয়ে যাবে। উড়িষ্যা পশ্চিমবাংলাতেও আছে, তো অপশানে উড়িষ্যা আছে, তো উড়িষ্যা কারেক্ট অ্যান্সার। অ্যান্সার অপশান সি। এশিয়ান গেমস 2030 কোথায় অনুষ্ঠিত হবে? নেক্সট প্রশ্ন, কাতারে হবে। কাতারের দোহা শহর, দোহা। 2030। 2026-এর কোথায় হবে? জাপানে। মনে রাখবে 2026-এর জাপানে। পরিবেশ সংরক্ষণ আইন কত সালে পাস হয়? পরিবেশ সংরক্ষণ আইন 1986 সালে। 1986 সালে। তোমাদের সিলেবাসের মধ্যে যা আছে চেষ্টা করেছি প্রত্যেকটি টপিক থেকে প্রশ্ন নেওয়ার। নেক্সট দেখো, আধুনিক কম্পিউটারের জনক বলা হয়? আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজকে বলা হয়। চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটারের জনক। কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে। আয়নোস্ফিয়ারে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। জাতীয় মহিলা কমিশন কবে গঠিত হয়? জাতীয় মহিলা কমিশন 1992-তে, 1992 সালে জাতীয় মহিলা কমিশন গঠিত হয়েছে। নিচের কোন শহর প্রাসাদের শহর নামে পরিচিত? প্রাসাদের শহরকে? সিটি অফ প্যালেস, কলকাতা। সিটি অফ প্যালেস, সিটি অফ জয় আমাদের কলকাতা। ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? কালিকট বন্দরে 1498-এ। 1498 ভাস্কো দা গামা। কোন দিনটিকে সংবিধান দিবস পালিত হয়? কোন দিনটিকে সংবিধান দিবস পালিত হয়? তো 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি কি সংবিধান দিবস, সরি 26শে প্রজাতন্ত্র, 26শে নভেম্বর। 26শে নভেম্বর সংবিধান দিবস পালিত হয়ে থাকে। 26শে নভেম্বর। প্রজাতন্ত্র আমাদের জানুয়ারি। আগস্টে আমাদের কি আছে? স্বাধীনতা, 15ই আগস্ট। নেক্সট, অ্যাসপিরিন কে আবিষ্কার করেন? ফেলিক্স হফম্যান। ফেলিক্স হফম্যান। হফম্যান এখান থেকে উত্তর হয়ে যাবে, ইনি অ্যাসপিরিন আবিষ্কার করেছে। মনে রাখবে আলেকজান্ডার ফ্লেমিং কি পেনিসিলিন। পেনিসিলিন। লিউয়েনহুক ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে। এবং সিম্পসন ইনি যে আছেন, ইনি ক্লোরোফর্ম আবিষ্কার করেন। নেক্সট আছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের পূর্ব নাম কি? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের আগের নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন। রাজীব গান্ধী খেলরত্ন।
আনসার অপশন সি। ক্ষুদ্র সংবিধান নামে পরিচিত কোন সাংবিধানিক সংশোধনীটি? তো মিনি কনস্টিটিউশন, ক্ষুদ্র কি আমাদের সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয় কোন অ্যামেন্ডমেন্ট? 42nd অ্যামেন্ডমেন্ট। কত সাল? 1976। মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার যত পারো মেরে রাখবে। 1976-এর যে অ্যামেন্ডমেন্ট, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুব জিজ্ঞেস হয়ে থাকে। এটা হয়েছিল 1976-এ এবং 44টাও মনে রাখবে 1978-এ। এই দুটোর উপরে খুব জিজ্ঞেস হয়ে থাকে। তোমাদের কিছু কিছু অ্যামেন্ডমেন্ট আছে, যেমন 42তম, 44তম, 61তম, 73তম, এগুলো কি ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস হয়ে থাকে। নেক্সট, যৌন হয়রানি প্রতিরোধ আইন 2013 কী নামে পরিচিত? পশ অ্যাক্ট নামে পরিচিত। অ্যান্সার অপশন সি। বেঙ্গল গ্যাজেট কোন ভাষায় প্রকাশিত হয়? ইংরেজিতে। বেঙ্গল গ্যাজেট কে? জেমস হেকি ছিলেন প্রতিষ্ঠাতা 1780-তে। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি। প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেস কত? 1885-এ। প্রথম অধিবেশন কোথায় হয়? মুম্বাইয়ের গোকুলদাস তেজপাত কলেজে। প্রতিষ্ঠাতা কে? A.O. হিউম। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা A.O. হিউম। কার সময়কালে হয়েছিল? লর্ড ডাফিনের সময়কালে হয়েছিল, মনে রাখবে, লর্ড ডাফিন। বন্ধুরা, 2026 সালে লেটেস্ট প্যাটার্নের উপরে লেটেস্ট বই তোমাদের জন্য এক্সাম কার্ড নিয়ে এসছে। ম্যাথ, রিজনিং, ইংলিশ, জেনারেল ইংলিশ এবং তোমাদের জিকের উপরে একদম ডিটেলসে সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে। একদম তোমাদের বেসিক থেকে শুরু করে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত রিজনিং, ম্যাথের ক্ষেত্রে তোমাদের কনসেপ্ট, শর্ট ট্রিক, যেগুলো তোমাদের জন্য ইউজফুল, প্রত্যেকটাই এখানে কিন্তু একটা বইয়ের মধ্যে ইনক্লুড করা আছে। তো প্রত্যেকে ডিসক্রিপশন থেকে কিন্তু অবশ্যই চেক আউট করে নেবে। কলকাতার সময় ও ভারতের প্রমাণ সময়ের পার্থক্য। কলকাতার সময় ও ভারতের প্রমাণ সময়ের যে পার্থক্য, সেটি কত? 24 মিনিট। এটা 28 না 24, সব বাংলায় লেখা আছে। তো 24 মিনিট, 24 মিনিট এখান থেকে উত্তর হয়ে যাবে অপশন ডি। এই 20টার মধ্যে কয়টা পারলে? 17টা টার্গেট দিয়েছিলাম, বলো। আমরা অঙ্কেতে চলে আসব। 10টা অঙ্ক আছে এখান থেকে। তো এখান থেকে তোমাদের প্রত্যেককে 7টা অঙ্ক কিন্তু পারতে হবে। 7টা অঙ্ক কিন্তু প্রত্যেককেই পারতে হবে। দেখো কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 30 বিয়োগফল 18, বড় সংখ্যাটি কত নির্ণয় করতে হবে। তো যোগফল কি? তাহলে আমি সংখ্যা দুটোকে কী ধরছি? একটাকে এ ধরছি, একটাকে বি ধরছি। তাহলে যোগফল a প্লাস বি কত? 30, বিয়োগফল a মাইনাস বি 18, এতে কত হয়ে গেল? 18। এবার কি, এই দুটো ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশন যদি নাম দিই, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন নাম দিই, তাহলে 1 + 2 করলে দুটোকে যদি যোগ করি তাহলে কি, এই দুটো কেটে যাবে, এখানে দুটো এ আছে, 2a হয়ে যাবে এটা, এবং সমান সমান এদিকে কত হবে? দুটোকে যোগ করলে 48, দুটোকে যোগ করলে। তাহলে এই 2 দিয়ে এই 48কে কাটলে কত? 24। তাহলে এর ভ্যালুটা আসলে কত আমাদের কাছে? 24। এবার এর যে মান, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে বসিয়ে দাও। তাহলে প্রথম ইকুয়েশনটাতে যদি বসাই, তাহলে কী হবে? 24 + b সমান সমান কত? 30। তাহলে এখান থেকে b সমান সমান কত হবে? 30 - 24। এবার 30 থেকে 24কে বাদ দিলে কত হবে? 6। তাহলে b এর ভ্যালু বা মানটা কত আসলো? 6। এবার a এর মান 24, b এর মান কত? 6। এবার আমাদের প্রশ্নতে বলা হয়েছে যে বড় সংখ্যাটি কত। তাহলে এদের মধ্যে বড় কে? অবশ্যই 24 বড়। তাহলে বড় সংখ্যাটি হবে কত? 24। উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, বড় থেকে ছোট সাজাতে হবে, ভগ্নাংশকে বড় থেকে ছোট সাজাতে হবে। অনেক টাইমে প্রশ্ন আসবে অ্যাসেন্ডিং অর্ডারে লেখো, বা ঊর্ধ্বক্রমে লেখো, বা অর্ধক্রমে লেখো। তো ওগুলোও করিয়ে দেবো, এটিগুলো ক্লাস অ্যাটেন্ড করতে থাকো। তো দেখো এখানে জাস্ট কখনো ডাইরেক্ট বলবে যে এখানকার মধ্যে বড় ভগ্নাংশ কোনটি, এরকম কমা কম করে দিয়ে বলবে যে বড় ভগ্নাংশ কোনটি বা ছোট ভগ্নাংশ কোনটি। তো প্রথমে ফ্র্যাকশনটাকে লিখে নাও, 5/3 কমা দিয়ে 7/9 কমা দিয়ে 11/13। অনেক প্রসেস আছে, কোনাকুনি করতে পারো, কোনাকুনি করলে অনেক বড় বড় গুণ আসবে।
তো এখানে আমি করবো কি, দেখো সবসময় নিচে কি হরটা কি বড় থাকছে, তবে তো ফ্র্যাকশন এখান থেকে আসবে। উপরে যদি বড় থাকে তাহলে কি সেটা প্রপার ফ্র্যাকশন হবে না। তো করবে কি, দেখো এখানে এখানে দাঁড়িয়ে দিয়ে নাও, উপরে যা আছে তাই 3, নিচে কি করো এই দুটোর মধ্যে ডিফারেন্স নিয়ে নাও, এই দুটোর মধ্যে ডিফারেন্স বা বিয়োগফল কত, 2 চলে আসলো। এবার 7, এই দুটোর মধ্যে ডিফারেন্স নেও কত, 2। 11, এই দুটোর মধ্যে ডিফারেন্স নাও কত, দেখো এটাও 2। এবার সবগুলোর নিচের ভ্যালু কি সেম চলে এসছে, নিচের ভ্যালু কি সেম একদম। তাহলে যদি কখনো এরকম চলে আসে কোনো ফ্র্যাকশন যে নিচের ভ্যালু এই ডিফারেন্স নেওয়ার পর নিচের ভ্যালু সেম চলে আসছে, তাহলে কি হয়ে গেল, এখানকার উপরের যে বড় সেই সব থেকে বড়। মানে উপরে 11 এখানে আছে, 11 এখানে 11 আছে, তাহলে এই ফ্র্যাকশনটা কোত্থেকে আসছে, এই ফ্র্যাকশন থেকে এসে, তার মানে এই ফ্র্যাকশনটা সব থেকে বড়। তারপরে কি 7 বড়, তাহলে এই ফ্র্যাকশনটা কোত্থেকে এসছে, এইটাতে, তারপরে এইটা বড়। এইটা কোত্থেকে এসছে, এইটাতে, তারপরে এইটা বড়। এইবার ধরে নাও যদি এখানে আমাদের এরকম না এসে 2 2 এটা যদি আমাদের 3 আসতো, তাহলে কি করতাম, তাহলে আমি কি করতাম, 3 দিয়ে এটাকে একবার ভাগ করে নিতাম। মানে 3 দিয়ে যদি ভাগ করে নিতাম তাহলে কত আসতো, 3 3 9, তো অন্তত 3 তো আসতো। যে এক্স্যাক্টলি কত, 3 টাইম এক্স্যাক্টলি যাবে ভাগ, 3 3 9, তারপর কি 2 অবশ্যই থাকবে, 2 এর পরে কি পয়েন্ট নেব, মানে এখানে পয়েন্ট নিয়ে 20, তারপরে 3 6 18, এই যে 6, 3.6 আসলো। কত আসলো এটা, 3.6। কিন্তু এখানে আমাদের কি একটা 3 পর্যন্ত আছে, এবার 3 বড় নাকি 3.6 বড়, অবশ্যই 3.6 বড়। তো এইভাবে করতে হবে। তো সেরকম যদি প্রশ্ন আছে সেখানেও আমরা সেগুলোকে সলিউশন করবো। এখানে যেহেতু সেম, যদি সেম এসে যায় তাহলে কি উপরে যেগুলো বড় আছে সেই বড়। তো এখানে কি 11, প্রথমে 11/3 ফ্র্যাকশনটা বড়, তার মানে প্রথমে 11/3 হবে, 11/13 সরি, তারপরে 7/9, তারপরে 3/5। এটা হয়ে গেল আমাদের বড় থেকে ছোট সাজালে। তাহলে দেখো কোন অপশানটাতে আছে, অপশান হ্যাঁ সিতে আছে, তাহলে অপশান সি এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছো? না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো লসাগু গসাগুর উপরে নেক্সট কোশ্চেন, যে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো দুটি সংখ্যার অনুপাত এত বলা হয়েছে, তো আমি সংখ্যা দুটোকে ধরে নিচ্ছি। একটা সংখ্যা কী হয়ে যাবে আমাদের 3x, অপর সংখ্যাটা হয়ে যাবে আমাদের 4x। এইবার এই 3x এবং 4x এর এখান থেকে আমরা লসাগু নেব, লসাগু এলসিএম। লসাগুর ক্ষেত্রে কী হয়, লসাগুর ক্ষেত্রে যখন এরকম এক্স এক্স আকারে থাকবে সংখ্যা দুটোকে গুণ করে দেবে, সংখ্যা দুটোকে গুণ করলে কত, 12, দুটো এক্সের মধ্যে একটা এক্স নিয়ে নাও, এই হয়ে গেল 12x, এটা হলো লসাগু। লসাগুকে আমরা এলসিএম লিখি, তো আমি শুধু এল লিখেছি। এবার এদের মধ্যে গসাগু নেব, গসাগু কী হবে, HCF, HCF বলা হয় গসাগুকে, তো আমি এইচ লিখছি। এবার গসাগু কি, গসাগু দুটোর মধ্যে যে কমন আছে, দুটোর মধ্যে কে কমন আছে, এক্স কমন আছে, দেখো দুটোর মধ্যে। 3x মানে কি আছে, কি আকারে আছে, 3 ইন্টু এক্স, 3x মানে এইভাবে আছে, তো 3 ইন্টু এক্স আকারে আছে, ইন্টু আকারে। তো এখানে দুটোর মধ্যে কমন কি এক্স, তাহলে এই গসাগু এক্স। এবার আমাদের প্রশ্নতেই দেখো বলে হয়েছিল গসাগু কত, 4। তার মানে এই যে গসাগু ইজিকাস টু এক্স, তাহলে এখানে আমি এক্স ইজিকাস টু গসাগুর জায়গায় এই যে প্রশ্নের গসাগুকে বসিয়ে দেবো, তাহলে এক্সের মান কত আসলো, 4। এবার আমাদের বের করতে বলা হয়েছিল যে লসাগু কত হবে, তাহলে লসাগু কীভাবে বের করবো, এই যেখানে এল নিয়ে রেখেছি, এল ইজিকাস টু কত, 12, এক্স আছে, এইখানে এক্সের ভ্যালুটা মানটাকে বসিয়ে দেবো, তাহলে ইন্টু এক্স, তাহলে কত, 4 12 48, তাহলে লসাগুটা কত, লসাগুটা 48। তো উত্তর আমাদের অপশান ডি, অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নই যদি এখানে গসাগু না বলে যদি লসাগু বলতো, তাহলে কি আমরা 12x এর সঙ্গে সমান করতাম, 12x এর সঙ্গে সমান করে x এর মানটা বের করতাম, সেটা আমাদের কি হয়ে যেত, গসাগু হয়ে যেত। বুঝতে পেরেছি? নেক্সট দেখো সিম্পলিফিকেশন, 7/2 ভাগ আছে 2/5, এরপরে একটা শব্দ আছে এর, তারপরে 7/4 -5। এইবার যখনই যে কোনো সিম্পলিফিকেশনে আসুক না কেন, সেখানে আমাদের কি বডমাস ফর্মুলা হয়, সবাই শুনেছ যে বডমাস, বডমাস। এই বডমাস মানে কি, বি ফর ব্রেকেট, ও ফর অফ, অফ, ডি ফর ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ অ্যাডিশন, এস সাবস্ট্রাকশন বিয়োগ। কিন্তু এদের আগেও একটা থাকে, সেটা হলো কি ভি বডমাস বলা হয়ে থাকে। ভি মানে কি বার চিহ্ন, এই যে উপরে বার চিহ্ন থাকে, যদি বার থাকে তাহলে বারের কাজ আগে হবে। তো এইখানে প্রথমে আমাদের কিজের কাজ হবে, এই দেখো ব্রেকেট, ব্রেকেট তো এখানে কোথাও নেই, তাহলে ব্রেকেটের কাজ হবে না। এই যে ও ফর অফ, অফ এটাই বাংলা উচ্চারণ এর, এই যে এর, এইখানে যদি একটু ভুল করে ডাইরেক্ট যদি এখানে গুণ চিহ্ন নিয়ে নাও,
এখানে যদি প্রথমে এর না নিয়ে আগে যদি এখানে গুণ চিহ্ন নিয়ে নাও এবং এইটাকে যদি প্রথমে উল্টে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যেমন দেখো এখানে 7/2 কী করতে ভাগ আছে, এটাকে আমরা কী করব, গুণ করে দিতে পারি। 5/2 এই জিনিসটা যদি করে ফেলো তাহলেই কিন্তু ভুল হয়ে যাবে প্রশ্নটাতে। কারণ প্রথমে আমাদের আগে এর কাজ করতে হবে, মানে অফ, এই যে ও আছে এই অফের কাজ করতে হবে। অফ মানে কি বললাম তাহলে, এর, মনে রাখবে প্রশ্নের মধ্যে যে কোথাও যদি এর থাকে সেটা অফের কাজ করছে। অফ মানে এর, কিংবা ইংলিশে যদি থাকে তাহলে অফ থাকবে ওখানে, ইংলিশে এখানে যদি থাকে এর না লিখে অফ লিখবে। তো এইখানে আমাদের প্রথমে এইটার কাজ হবে, তার মানে 7/2, ভাগটা যেমন আছে সেরকমই রাখো, 2/5, এর মানে কি, এর মানে অ্যাকচুয়ালি গুণই, তো গুণ। এবার 7/4 বিয়োগ 5, এবার এখানে গুণ দিয়ে দিলাম, কিন্তু এই যে মাল্টিপ্লিকেশন তো পরে কাজ হয়, এই যে ডিভিশনের পরে কাজ হয় কিন্তু মাল্টিপ্লিকেশনে, মানে আগে ভাগের কাজ হয় তারপরে গুণের কাজ হয়। কিন্তু যেহেতু এটা এর শব্দ, এখানে এর উল্লেখ ছিল, উল্লেখ কী করা ছিল, এর। যদি এই প্রশ্নটা এর উল্লেখ না করে যদি শুধু গুণ দিয়ে দিত তাহলে এই লাইনটার কাজ আমাদের পরে করতে হবে। কিন্তু যেহেতু এখানে গুণ চিহ্ন নেই, এর কথাটা উল্লেখ করা হয়েছে, তাই আমাদের প্রথমে এই জায়গাটার কাজ করতে হবে। এই জায়গাটার কাজ কীভাবে করবো, এই 2-এর সঙ্গে 4 কাটবো, মানে কত, 2। তাহলে এখানে কত আসবে, 7/2 বিয়োগ উপরে 7, বিয়োগ না ভাগ, উপরে 7 নিচে 10 মাইনাস 5। এই তো এইবার এই ভাগটাকে উল্টাবো, এবার ভাগের কাজ, এই এর কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ডি ফর ডিভিশন, মানে ভাগ, মানে 7/2, এই ভাগ চিহ্নটাকে আমি ভাগ না রেখে গুণ চিহ্ন পরিণত করে দিচ্ছি। যদি গুণ চিহ্ন পরিণত করে দিই তাহলে এটা কি উল্টে যাবে, উপরে হয়ে যাবে 10, নিচে হয়ে যাবে 7, একটা লাস্টে -5 আছে, রেখে দিলাম। এই 7-এর সঙ্গে 7 কাটলো, 2-এর সঙ্গে 10কে কাটলে এটা 5, তার মানে 5 - 5, 5 - 5, এটা ইজিক্যালস টু কত, 0। তাহলে মানটা কত আসবে, 0। একদম প্রতিটি কোশ্চেনকে একদম ভেঙে ভেঙে করাবো, যেগুলো তোমরা জানো নিজের থেকে সলিউশন করবে, আপনি জানো না যে একদম প্রত্যেকটা বেস সহকারে কমপ্লিট হয়ে যাবে তোমাদের। তো অ্যান্সার কি আমাদের, অপশান বি, অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, কিছু লোক একটি কাজ 60 দিনে করতে পারে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তো এর আগের দিন ক্লাসে তোমাদের বলেছিলাম কি, M1 D1 T1 ডিভাইড বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 ডিভাইড বাই W2। এই ফর্মুলার উপরে এ ধরনের যত কোশ্চেনই আছে প্রায় 90% কোশ্চেনই তোমাদের সলিউশন হয়ে যাবে। তো এখানে কি প্রথমে 60 দিন, কি বলেছিল, কিছু লোক, তো কিছু লোক তো জানি না কত লোক, ধরে নিচ্ছি এক্স সংখ্যক লোক, কদিন, 60 দিন ইন্টু 60 দিন। কি করছে তারা, এই যে ওয়ার্ক সবসময় নিচে থাকবে, কি করছে তারা, একটি কাজ সম্পূর্ণ করছে, তার মানে কাজের পরিমাণ কত, একটি কাজ। তো এটা কার সঙ্গে সমান হবে, নেক্সট কন্ডিশনে 8 জন লোক বেশি নিলে, তো আগে লোক সংখ্যা কত ছিল, এক্স জন, এখন লোক সংখ্যা কত হবে তাহলে এক্স প্লাস 8, কারণ 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। তাহলে কাজটি যদি 10 দিন আগে শেষ হয় তাহলে কাজটা করতে কতদিন সময় লাগছে, আগে লাগছিল 60 দিন, এখন 10 দিন আগে শেষ হচ্ছে, মানে এখন সময় লাগছে কত, 50 দিন। তাহলে এই কোন কাজটি শেষ করতে সময় লাগছে, এই যে একটি কাজ ছিল, এই একটি কাজকে, তার মানে এখানেও যে কাজের পরিমাণ সেটা কত, একই, সেমই, বুঝেছ। দেখো এবার কাটাকাটি করবো, 0-এর সঙ্গে 0 কাটো, তাহলে এদিকে কত, 6x সমান সমান এদিকে কত হয়ে যাবে, 5x প্লাস আমাদের 5 × 8 = 40। এই 5xকে এই পারে যদি নিয়ে আসি তাহলে 6x - 5x মানে x ইজিক্যালস টু কত, 40। এক্সের মান আমরা পেয়ে গেছি, এবার আমাদের দেখতে হবে যে প্রশ্নের কী উত্তর চেয়েছে। প্রথমে কতজন লোক ছিল সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো প্রথমে লোক সংখ্যা আমরা কত ধরেছি, এক্স ধরেছি, তাহলে এক্সের মানটাই হয়ে গেল। তাহলে প্রথমে লোক সংখ্যা ছিল কত, 40 জন। এই প্রশ্নতেই যদি জিজ্ঞেস করা হতো আমাদের যে পরে লোক সংখ্যা কত হলো, তো পরে লোক সংখ্যা কত হয়েছে, এক্স প্লাস 8, তাহলে 48 জন উত্তর হতো। তো উত্তর কী হবে আমাদের, অপশানে, অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এ এর 90% ইকুয়াল টু বি এর 30% এবং বি সমান সমান এ এর x% হলে এক্স এর ভ্যালু কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এর মানে কি বললাম, গুণ, মানে এ এর 90% মানে কি, 90/100, পার্সেন্টেজকে আমি ভাঙিয়ে নিলাম, 90 বা পার্সেন্টেজকে ভাঙিয়ে নিলে কি 90/100 হয়ে যাবে, এটা সমান সমান কি, বি এর মানে বি ইন্টু 30 ডিভাইড বাই 100। এরপরে কি আছে, এবং
এবং উল্লেখ করা হয়েছে মানে কি, এটা একটা আলাদা পার্ট হয়ে গেল, এরপর একটা আলাদা পার্ট। এই আলাদা পার্টে কি বলেছে, বি সমান সমান এ এর এক্স পার্সেন্টেজ, তার মানে এ এক্স গুণ চিহ্ন এক্স, গুণ চিহ্ন না দিয়ে ডাইরেক্ট এ এক্স লিখলাম, ডিভাইড বাই কত 100। এবার এখানে আমি এই ইকুয়েশনটাতে কি করতে পারি দেখো, এই ইকুয়েশনটাতে এখানে আমি করতে পারি বি বাই এ সমান সমান এক্স বাই 100, কারণ আমাদের এক্সের মান বের করতে হবে। ঠিক আছে, বি বাই এ সমান সমান কী করে নিলাম, এক্স বাই 100। এইবার এইখানে আমি এই যে এ বি এখানেও আছে, এখানেও যেহেতু এ বি আসে, তাহলে এখানে আমি বি বাই এ করবো কোথাও না কোথাও। তো এই যে নিচে নিচে 100 আছে, কেটে গেল, এই জিরোর সঙ্গে এই জিরো কাটলাম, 3 দিয়ে এটাকে কাটলে 3 3 9 হয়ে গেল। ঠিক, এইবার দেখো এই এ কে আমি এ পারে নামিয়ে দিচ্ছি, এই এ কে ইকুয়াল টু সমানের এই পারে যদি নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে, 3 সমান সমান বি বাই এ। এই যে এ ছিল, এটাকে আমি নিচে নামিয়ে দিলাম, তাহলে 3 সমান সমান কি, বি বাই এ। এবং এই যে এখানে আছে আমাদের বি বাই এ সমান সমান কি, এক্স বাই 100, হয় মান এখানে বসাও, নয় এখান থেকে নিয়ে নাও। তাহলে আমি 3 সমান সমান বি বাই এর মান কত, এক্স বাই 100 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে এক্স সমান সমান কত চলে আসলো, 300। দেখো 100 ইন্টু 3, তাহলে এক্সের মানটা কত হয়ে গেল, 300। তাহলে এক্স সমান সমান যা হয়েছিল, তাহলে এক্স সমান সমান কত, 300। উত্তর অপশন বি। নেক্সট, একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রি করলে তুল্য লাভ কত হবে। যখনই তুল্য লাভের প্রশ্ন আসবে, তখনই আমাদের কি পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কি ফর্মুলা, পার্সেন্টেজ চেঞ্জ, এবং সেই ফর্মুলাটা কি আবার, এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই ডিভাইড বাই 100। এবার এক্সের ভ্যালু এখানে পজিটিভ, সবগুলোর ক্ষেত্রে প্লাস মাইনাস, অ্যাকচুয়ালি সবগুলোর ক্ষেত্রেই প্লাস মাইনাস, এক্সটাও প্লাস মাইনাস ওয়াই সবগুলো। এবার এক্সের ভ্যালু পজিটিভ হবে যদি লাভ হয়, লাভ হয় ইনক্রিজ হয় তাহলে পজিটিভ, যদি লস হয় ক্ষতি হয় তাহলে কি নেগেটিভ হবে। তো এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু পজিটিভ এবং নেগেটিভ কখন হবে, যখন পড়ে সেটা বুঝতে হবে। যদি ইনক্রিজ হয়ে থাকে, লাভ হয়ে থাকে, তাহলে সেটা কি পজিটিভ, লস হয়ে থাকলে সেটা নেগেটিভ। এখানে দুটোই যেহেতু লাভ ছিল, দুটোই লাভের ক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাবে আমাদের ডাইরেক্ট এক্স প্লাস এক্স ওয়াই ডিভাইড বাই 100। তাহলে এখানে কি 10 প্লাস 20 প্লাস 10 ইন্টু 20 ডিভাইড বাই 100, এটাই হয়ে যাবে আমাদের মান যত বেরিয়ে আসবে সেটাই তুল্য লাভ। তাহলে এখানে ডবল জিরো কাটবো, এই দুটো জিরোকে কাটবো, 10 এবং 20 আমাদের কত, 30, প্লাস এখানে কত 2, 30 প্লাস 2 ইজিক্যাল টু 32। তাহলে 32% হবে এর তুল্য লাভ। তাহলে উত্তর হয়ে যাবে অপশানে, অপশানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 6,535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত সেটা নির্ণয় করতে হবে। আগের দিয়ে শিখিয়েছি সুদ ইজিক্যালস টু কি, আই ইজিক্যালস টু পি আর টি ডিভাইড বাই 100। তোমাদের সিলেবাসে আছে সরল সুদ, এবং সরল সুদের ম্যাক্সিমাম প্রশ্নই তোমাদের এই ফর্মুলার উপরেই হয়ে যাবে। তাহলে এখানে আই ইজিক্যালস টু আমাদের বের করতে হবে, তার মানে আয়ের মানটাই আমরা বের করব, কারণ সুদ বের করতে বলা হয়েছে। সমান সমান প্রিন্সিপাল কত, এই যে 6,535 টাকা, এটা মূলধন। রেট অফ ইন্টারেস্ট কত, 10%, সময়টা কত 6 বছর, ডিভাইড বাই কত 100। এই জিরোর সঙ্গে এই জিরো ডাইরেক্ট কাটলাম, আর কাটাকাটি করার দরকার নেই, যেহেতু নিচে একটা 10 আছে মানে 0 আছে, লাস্টে কি পয়েন্টের এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দেবো জাস্ট সিম্পলি। তাহলে এখানে 6 দিয়ে এটাকে গুণ করো, 5 6 30 0 হাতে 3, 3 6 18, 19 20 21, 21 1 হাতে 2, 5 6 30 আর 2 32 2, 32 2 হাতে 3, 3 6 8, 6 6 36 এবং 3 39। এবং ডিভাইড বাই যেহেতু একটা 10 আছে, এই 10-এর সঙ্গে এই 0 কাটলো, তাহলে সুদটা কত আসলো, 3,921 টাকা। তাহলে সুদের পরিমাণ কত, 3,921 টাকা। উত্তর অপশান বি। নেক্সট প্রশ্ন, একটি পরীক্ষায় 60% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 70% হিন্দিতে পাশ করে, 40% উভয় বিষয়ে পাশ করে, শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে সেটা আমাদের নির্ণয় করতে হবে। উভয় বিষয়ে কতজন ফেল করেছে আমাদের নির্ণয় করতে হবে। তো এই আমাদের হয়ে গেল টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। এইখান থেকে এইটা হলো গিয়ে 60% যারা ইংরেজিতে পাস, এইটা হলো আমাদের 70% যারা হিন্দিতে পাস। মিডিলে যে মার্চটা আছে এরা সেই 40% যারা উভয় বিষয়ে পাস, যারা কি
উভয় বিষয়ে পাস। এবার এখানে অনলি শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে কতজন? ইংরেজিতে পাস করবে 60 - 40 মানে 20%। 20% ইংরেজিতে পাস। হিন্দিতে পাস করবে মোট কতজন? কত পার্সেন্টেজ হিন্দিতে? তো হিন্দিতে 70 - 40, 40 মাইনাস হচ্ছে কারণ এরা উভয় বিষয়ে 40% উভয় বিষয়ে আছে। উভয় বিষয়গুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি অনলি পেয়ে যাব, মানে উভয়গুলোকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি শুধুমাত্র ওটা পেয়ে যাব। তো শুধুমাত্র হিন্দিতে পাস কত? 30%। তো 30% এখান থেকে শুধুমাত্র হিন্দিতে পাস। তাহলে এটা কি এরা সবাই পাস, মানে টোটাল ইংলিশে পেয়ে পাস হয়েছে 20%, হিন্দিতে হয়েছে 30%, এবং উভয় বিষয়ে হয়েছে কত? 40%। তো এগুলোকে সবগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে হয়ে যাবে কত? 90% যারা কি পাস। তাহলে বাকি পড়ে আছে টোটাল কত? 100% হয়। টোটাল 100% স্টুডেন্ট। তো বাকিগুলো যেগুলো পড়ে আছে তারা কি উভয় বিষয়ে ফেল দ্বারা। তাহলে বাকি কত পড়ে আছে? 90 মাইনাস করে দাও, মানে কত? 10% উভয় বিষয়ে কী হয়ে যাবে এখান থেকে? ফেল হয়ে যাবে। তো উত্তর হয়ে যাবে আমাদের 10%। অ্যান্সার হবে অপশানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:5। যদি 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে তবে অনুপাত হয় 6:7। বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে ছাত্র ও ছাত্রী অনুপাত ছিল। তো ছাত্র ছিল ধরে নিচ্ছি আমি 4x, ছাত্রী ছিল আমাদের কত? 5x। ডিভাইড করে নিচ্ছি 5x। এবার কী বলছি? যদি 100 জন ছাত্রী, এটা কি আছে? ছাত্রী যদি পরিত্যাগ করে, মানে স্কুল থেকে বেরিয়ে যায়, তো ছাত্রীর ক্ষেত্রে আমি মাইনাস করে দিচ্ছি এখান থেকে 100। তাহলে কি হয়? তবে অনুপাত হয় 6:7, মানে কত? 6/7। একবার ইকুয়েশনে নিয়ে আসলাম, বুঝতে পারলে কি না বলবে। এবার আমরা কোনাকুনি গুণ করবো, এটার সঙ্গে এটাকে গুণ করছি। 4 7 28 হবে, 5 6 30 হবে। তাহলে এটাকে গুণ করছি 30x মাইনাস 600, এটা ইজিক্যালস টু এদিকে কত হবে? 4 7 28x, এই 28x। তো 28xকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে 2x ইজিক্যালস টু কত? 600। তাহলে এক্সের মানটা কত আসবে? 300। এক্সের মানটা আসবে কত? 300। এবার বিদ্যালয়ে আমাদের ছাত্র সংখ্যা কত সেটা নির্ণয় করতে হবে। তবে অনুপাত হয় এত। তো বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? 4x। এই যে দেখো ছাত্র সংখ্যা কত? 4, অনুপাত মানে কত? 4x। তার মানে এই যে 4x আছে, এখানে এক্সের মানটা পুট করতে হবে। 4 × 300, তাহলে কত? 1200। তাহলে ছাত্র সংখ্যা কত হবে? 1200 হবে। উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? 1200 এখান থেকে উত্তর হয়ে যাবে অপশান ডি। না মাথার উপর দিক দিয়ে যাচ্ছে? বলবে কিন্তু প্রত্যেকে। নেক্সট। আচ্ছা, নেক্সট পার্ট আমাদের রিজনিংয়ের পার্ট। রিজনিংয়ে 10টা প্রশ্ন আছে, 7টা টার্গেট দিয়েছিলাম ওখান থেকে। পারলে কি না? কয়টা পেরেছো প্রত্যেকে কিন্তু জানাবে। রিজনিং থেকে কয়টা টার্গেট থাকবে তোমাদের? 8টা টার্গেট থাকছে এখানে। রিজনিং থেকে 8টা। রিজনিং থেকে 8টা পারতে হবে। দেখো লুপ্ত সংখ্যা 1 3, 1 থেকে 3 কত প্লাস হয়েছে? 2 প্লাস। 3 থেকে 6 কত প্লাস? 3 প্লাস। দেখো 3 4 5 6, 3 ঘর গেলে আমাদের কত? 6। 6 থেকে 10 4, 10 থেকে 15 5। তাহলে কি 2 3 4 5। তাহলে এরপরেরটা কত হবে? 6 যোগ হবে। 15-র সঙ্গে যদি 6 যোগ করি তাহলে কত হবে? 21। তাহলে এটার উত্তর 21। অ্যান্সার অপশান সি। নেক্সট 3 2 5 আছে 30, 3 5 7 প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রশ্নবোধকে কী হবে? এই যে এখানে 2 3 5 আছে, এই সমস্ত ডিজিটগুলোকে মানে 2 × 3 করো, ইন্টু 5 করো। দেখো 3 5 15, 15 দুগুণে কত? 30। এইখানে আছে 30। ঠিক এখানে 3 5 7 যেগুলো আছে, এখানে 3 × 5 × 7 করো, 5 7 35, 35 × 3 105। 105 এখান থেকে উত্তর হয়ে যাবে। উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব, সঠিক উত্তরটা নির্ণয় করতে হবে। বি এ দাও, বি এ এ বি, 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 এইভাবে সিরিজটা চলছে। তাহলে কী বসেছে প্রথমে? এ বি এ বি এ। এই এ বি এ বি এ বি এ বি এ, এ বি এ বি এ, অপশান এ।
অপশানে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো EGIKFIKLO এইভাবে চলছে। এখানে আছে প্রশ্নবোধক, প্রশ্নবোধকে আমাদের মিসিং আছে বা ম্যাচিং করতে হবে। তো এখানে কত হবে বের করতে হবে। তো এখানেও একই কাজ, ই থেকে এফ কত ঘর প্লাস 1 ঘর প্লাস। তাহলে এইখান থেকে এফের থেকে আচ্ছা সবগুলোকে আমরা মিলিয়ে দেখি আগে। GHI দেখো পরেরটা 2 ঘর প্লাস, IJKL 3 ঘর প্লাস, KLMNO দেখো 4 ঘর প্লাস। বা এইভাবে লিখে নাও EGIK, এইটা থেকে কি আসছে আমাদের মানটা FILO। এবার অক্ষর অনুযায়ী ই এর পরের অক্ষর আমাদের এফ মানে 1 ঘর গেলে এফ, জি এর পর 2 ঘর যদি যায় HI, আই এর পরে যদি 3 ঘর যায় IJKL, কে এর পরে যদি আমরা 4 ঘর যাই KLMNO। এই তাহলে আমাদের যেটা উত্তর বের করতে হবে FHJL, তাহলে কি এটা 1 ঘর যাব FG, HIJ, JKLM, তাহলে এটা কি LMNOP, তাহলে GJMP। আমাদের উত্তর হবে GJMP, GJMP। উত্তরটা হবে অপশন ডি একটা। নেক্সট ব্লাড রিলেশন কি বলেছে, কমলাকে দেখিয়ে মহেশ বলল। কে বলছে কমলাকে দেখিয়ে, কে বলছে মহেশ বলছে। তার বাবা হয় আমার বাবার একমাত্র পুত্র মহেশ, কমলের কে হয় বের করতে হবে। এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কে কাকে বলছে এই কথাটা। কমলাকে দেখিয়ে কে বলছে মহেশ বলছে। মহেশ কি বলছে তার, এই তার বলতে কাকে বোঝানো হচ্ছে, তার বলতে কমলাকে বোঝানো হচ্ছে। তার মানে এটা কমলা। কমলা দেখে মনে হচ্ছে ফিমেল জেন্ডার, তাহলে আমি গোল করে দিলাম, যেহেতু মেয়ে জেন্ডার মনে হচ্ছে তো গোল করে দিচ্ছি কমলা। তো কি বলছে তার বাবা মানে কমলার বাবা, এটা হয়ে গেল কি কমলার বাবা। হয় আমার, আমার বলতে কাকে বোঝাচ্ছে, আমার মানে এই যে মহেশকে বোঝাচ্ছে। তার এটা আর একটা ছবি আঁকছি এরকম করে, আমার বাবার মানে মহেশের বাবার, তো মহেশটা ছেলে মনে হচ্ছে, তাহলে ছেলেদেরকে আমরা বক্স করব, মেয়েদেরকে গোল চিহ্ন করব। তা আমার বাবার এই যে মহেশের বাবার একমাত্র পুত্র, মহেশের বাবার একমাত্র পুত্রটাকে সেটা এই যে দেখো তার বাবা, মহেশের বাবার একমাত্র পুত্র তার বাবা, তার বাবা মানে কি কমলের বাবা। তার মানে এই যে কমলের বাবা, এই যে এই ব্যক্তিটি এবং এই ব্যক্তিটি একই ব্যক্তি, তার মানে এটাই হলো সেই মহেশ এবং এটা হলো গিয়ে মহেশের বাবা। দুটো ছবিকে মার্চ করাটা শুধু একটু শিখতে হবে তাহলেই হয়ে গেল। তাহলে এইখান থেকে আমাদের প্রশ্নটা কি আছে, তবে মহেশ কমলার কি হয়, এই যে মহেশ আছে, এই যে মহেশ, এই মহেশ কমলের কি হবে, তো কমলের বাবা হয়ে যাবে। তো উত্তরটা হবে বাবা, উত্তর হবে অপশন বি। নেক্সট পাজল। পাজল এভাবেও থাকতে পারে যে একটা পাজলের উপরে 3টে 4টে প্রশ্ন বা 5টা প্রশ্নও কিন্তু জিজ্ঞেস হয়ে যেতে পারে, বড় পাজল দিয়ে দিলে 5টা প্রশ্নও জিজ্ঞেস হতে পারে। তো এখানে দুটো প্রশ্ন নেওয়া যায় একটা পাজল থেকে। কি বলেছে দেখো, WYTMRH এবং ডি 7জন ব্যক্তি কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকারে বসে আছে। তো প্রথমত এইভাবে বৃত্ত আকারে কেন্দ্রের দিকে তারা মুখ করে বসে আছে। কীভাবে বসে আছে দেখো কন্ডিশনগুলো, টি আছে এম এর ডান দিকে চতুর্থ স্থানে, টি আছে এম এর সবাই যেহেতু কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে যার ডান হাত যেদিকে সেটা ডান দিক, বাঁ হাত যেদিকে সেটা বাঁ দিক। এবার টি আছে এম এর ডান দিকে তৃতীয় স্থানে, তো এম এর ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে এখানে নিচ্ছি এম এর ডান দিকে চতুর্থ স্থান, তাহলে এম এর ডান দিক কোনটা, কেন্দ্রের দিকে মুখ করে, তাহলে ডান দিকে এইদিকে 1 2 3 4, চতুর্থ স্থানে কে আছে, টি আছে, তাহলে এখানে টি আছে। এবং যে এম আছে আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এম আছে আবার কোথায়, আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে আর এর এখানে আমি আরকে নিচ্ছি ডান দিকে দ্বিতীয় স্থানে, তো আর এর ডান দিক কোনটা, এটা ডান দিকে দ্বিতীয় স্থানে আছে এম, তাহলে এখানে একজন আছে তারপরে আছে এম, ঠিক আছে। এবার আর এর বাঁ দিকে তৃতীয় স্থানে আছে ডাব্লু, এবার আর এর বাঁ দিক, তাহলে আর এর বাঁ দিক কোনটা, আর এর বাঁ দিক এই দিকটা, তাহলে আর এর বাঁ দিকে 3 নম্বর স্থানে আছে কে ডাব্লু, তাহলে 1 নম্বর স্থান 2 নম্বর স্থান 3 নম্বর স্থান এইখানে আছে কে ডাব্লু। এরপরে বলেছে এইচ এম এর প্রতিবেশী নয়,
এইচ যে আছে সে এম এর প্রতিবেশী নয়, মানে এম আছে এখানে, এর প্রতিবেশী স্থান কোনটা, এই একটা স্থান, এই একটা স্থান, তো এই দুই স্থানে কে বসবে না, এইচ বসবে না। তাহলে এইচ কোথায় বসবে, এই যে এখানে দেখো ফাঁকা একটা স্থান পড়ে আছে, তাহলে এইচ এখানে বসবে। ঠিক, এরপরে দেখো ডি ডাব্লুর প্রতিবেশী নয়, ডি যে আছে সে ডাব্লুর প্রতিবেশী নয়, তো ডাব্লু কোথায়, এই যে ডাব্লু, ডাব্লুর প্রতিবেশী কোন দিক, এই দিক একটা, এই দিক একটা, তো এইদিকে এইচ বসে নিয়েছি, এইখানে আমাদের কে বসবে না, তাহলে ডি বসবে না। তাহলে ডি এর ফাঁকা জায়গা কোথায় আছে, এই যে এখানে একটা ফাঁকা জায়গা আছে, তো এইখানে আমি ডি কে বসিয়ে দিলাম। তাহলে এই সবাই বসে গেল, শুধু এই জায়গাটা ফাঁকা পড়ে থাকলো, তো এই জায়গাটায় কে হবে, দেখো এখানে আর কাকে নেওয়া বাকি আছে, এই যে দেখো ওয়াই অ্যালফাবেটকে নেওয়া বাকি আছে, তাহলে এখানে আছে কে, ওয়াই। তো এই হয়ে গেল আমাদের ছবিটা। ছবিটা একবার তৈরি করে নিতে পারলে বাকি 4টে থাকুক, 5টা থাকুক, 6টা প্রশ্ন থাকুক, একদম ইজি, সবগুলো শুধু দেখবে আর উত্তর করবে। যেমন আমাদের 6 নম্বরটা আছে কি, ডাব্লু এর ঠিক বাঁ দিকে কে আছে, তো ডাব্লু কোথায় আছে, এই যে ডাব্লু, এই যে ডাব্লু, ডাব্লুর বাঁ দিক কোনটা, বাঁ দিকে এইটা, তাহলে বাঁ দিকে কী আছে, এখানে ওয়াই আছে, তো ডাব্লু এর বাঁ দিকে কে আছে, ওয়াই আছে। এরপর এইচের ঠিক ডান দিকে কে আছে, তো এইচ কোথায়, এই যে এইচ, এইচের ডান দিক কোনটা, যেহেতু সে কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে ডান হাতটা কোন দিকে পড়ছে, এই দিকে পড়ছে, এই সাইডে পড়ছে, তাহলে ডান দিকে কে আছে, এখানে টি আছে, তাহলে এইচের ডান দিকে আছে কে, টি, তো এটাই উত্তর বি। বুঝেছো আশা করছি, ডাউট থাকলে কমেন্ট করবে। নেক্সট দেখো, যদি এস কে ওয়াই পি আর এস টি আর আইকে বলা হয় সুন্দর রবিবার সকাল, টি একে যদি বলা হয় প্রত্যেক মঙ্গলবার সকাল, এইটাকে যদি বলা হয় সুন্দর বাজার স্থল, তবে রবিবারের কোড কী হবে আমাদের নির্ণয় করতে হবে। তো এটা করার সহজ পদ্ধতি কি, আমাদের প্রথম দুটোর মধ্যে আমরা কমন দেখব, এদের মধ্যে কমন কী কী আছে দেখো তো, আরপিএস, আরপিএস, এবং মানেগুলোর মধ্যে কি আছে, সকাল, তো সকাল গেল, আরপিএস ডিনোট করছে কাকে, সকালকে। নেক্সট দেখো, প্রথমটার সঙ্গে 3 নম্বরের মধ্যে কমন কি আছে, এসকেআই, এই যে এসকেআই, এসকেআই কেটে দিলাম, মানে কি সুন্দর, এখানে শুধু কি সুন্দর রবিবার আছে, এখানে কি আছে, সুন্দর বাজারস্থল, তাহলে এখানে দুটোর মধ্যে কি কমন আছে, সুন্দর কমন আছে, সুন্দরকে আমরা কেটে দিলাম। এবার আমাদের কি বের করতে বলা হয়েছিল প্রশ্নতে, প্রশ্নতে বলা হয়েছে যে রবিবারের কোড কী হবে। এই যে এখানে দেখো শুধু রবিবার পড়ে আছে, কে পড়ে আছে, রবিবার, তার মধ্যে থেকে এসকে আই মানে আমরা পেয়ে গেছি সুন্দর, আরপিএস মানে সকাল, তার মানে টি আর আই, এইটাই আমাদের কি রবিবারের কোড। তাহলে রবিবারের কোড কি, টি আর আই, উত্তর অপশান সি। নেক্সট দেখো, পিক্টোরিয়াল সিরিজ, একটা দেখবে সিলেবাসের মধ্যে পিক্টোরিয়াল সিরিজ বলে আসে, তো এখানে আমার পিকচারের সিরিজ, তো পিকচারটা এইভাবে চলছে, এইটার পর এরকম আসলো, এইটার পরে এরকম আসলো, এরপরে আমাদের কি আসবে বলো, কোনটা হবে, দেখো প্রথমে এই তীর চিহ্নটা ছিল একটা, এটা দুটো হয়ে গেছে, এটা তিনটে হয়ে গেছে, তার মানে 4 নম্বরে কি এরকম একটা তীর চিহ্ন উপরের দিকে চলে যাবে, এবং এই যে দেখো এই স্ট্রেট লাইনটা এইভাবে 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 চলছে, তাহলে এটা আমাদের বক্সটা কমপ্লিট হয়ে যাবে। তো এরকম কমপ্লিট প্লাস তীর চিহ্ন ঘুরছে, কোনটাতে আছে দেখো, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, দুটোই দেখে কি সেম মনে হচ্ছে, একটু যদি ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে ভুল করে ফেলবে, কিন্তু এইখানে দেখো এই মিডিল বরাবর ক্রস গিয়েছে, এখানে মিডিল বরাবর ক্রস নেই, তার মানে এটা হবে না, এগুলো তো হবেই না, আগেই বুঝতে পারছো এগুলো, তাহলে এখানে কোনটা হবে, অপশন এটা হবে, অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট স্টেটমেন্ট কনক্লুশন, সমস্ত কাগজ হয় ব্যাগ, সমস্ত কাগজ, কাগজ কে নাম দিচ্ছি, বা পেপার নাম দাও, আচ্ছা পেপার নাম দিচ্ছি, সমস্ত পেপার বা কাগজ কী আছে, সমস্ত কাগজ, কাগজ ছোট, সমস্ত কাগজই ব্যাগ, এই যে ব্যাগ, কোনো ব্যাগই সবুজ নয়, ব্যাগ, ব্যাগের সঙ্গে সবুজ এস নাম দিচ্ছি, এদের কোনো সম্পর্ক নেই, ব্যাগের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এবার আমরা এক এক করে কনক্লুশনগুলো পড়ব। প্রথম কনক্লুশন কি বলছে, যে কোনো কাগজই সবুজ নয়, তো এখানে যে কাগজ আছে, কাগজ কে নাম দাও বা পেপার নাম দাও, এই যে কাগজ, অবশ্যই কোনো কাগজই সবুজ নয়, তার মানে এটা কি আছে আমাদের ঠিক, এই কনক্লুশন ঠিক। বলেছে কিছু কাগজ সবুজ, এখানে তো কাগজের সঙ্গে সবুজের কোনো সম্পর্কই নেই, দেখো দুটোর মধ্যে কি কোনো সম্পর্কই নেই, তাহলে কিছু হওয়ার তো সম্ভাবনাই নেই, তার মানে এটা আমাদের কি ভুল। তারপরে যে কিছু সবুজ হয় কাগজ, এবার কিছু সবুজ, এদের কিছু সবুজ, কিছু কাগজ সবুজও হতে পারে না, কিছু সবুজ কাগজও হতে পারে না, দুটো কনক্লুশনই ভুল, দুটোকেই শুধু উল্টে দিয়েছে।
তাহলে দুটোই কি আমাদের কনক্লুশন ভুল। এবার কিছু ব্যাগ হয় কাগজ, এই যে ব্যাগ এবং কাগজ, এই যে সমস্ত ব্যাগের মধ্যেই কি আছে, কাগজ আছে কিছু, তার মানে কি অবশ্যই এদের মধ্যে সাম ক্যারি করবে। তাহলে এখানে কি কিছু ব্যাগ, এই যে ব্যাগটা কি পুরোটাই ব্যাগ, ব্যাগের মধ্যে এই যে এইটুকু আছে এইটুকু কিছু, এই পুরো ব্যাগের মধ্যে এইটুকু ব্যাগ আবার কি কাগজ, তার মানে এই কনক্লুশনটা কি আমাদের ঠিক। তাহলে ঠিক কি কি 1 নম্বর এবং 4 নম্বরটা। তো 1 নম্বর এবং 4 নম্বরটা ঠিক কোনটাতে আছে এবার উত্তর দেখো। 1 4 সঠিক, নটা এটা হবে না। 1 2 সঠিক হবে না, যে 2 3 সঠিক, 2 3 সঠিকও হবে না। 1 3 সঠিক, 1 নম্বর এবং 3 নম্বরটা ঠিক ছিল না, এটাও হবে না। তাহলে কি 1 এবং 4 সঠিক, তাহলে অবশ্যই 1 এবং 4 আমরা দেখতে পেলাম যে 1 নম্বরটা এবং 4 নম্বরটা ঠিক আছে। তাহলে এখানে উত্তরটা কি হয়ে যাবে, উত্তরটা হয়ে যাবে 4 নম্বরেরটা, এখানে এ বি সি ডি করে নিই, 4 নম্বর আছে, তো 4 নম্বরেরটা এখান থেকে সঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছো আশা করছি, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই হয়ে গেল আমাদের টেস্ট নাম্বার 2। পিডিএফ সংগ্রহের জন্য ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে সেখানে। এবং তোমাদের টার্গেট ছিল 32, কতগুলো পেরেছো? 32-এর মধ্যে জিকেতে বলেছিলাম 17, অঙ্কেতে কত 7 এবং রিজনিংয়ে 8, ঠিকই 32 হচ্ছে তো নাকি? 7 7 14 2 32। তো এই 32টা অ্যান্সার পারলে কি না প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে, এবং তোমরা কোন সেকশনে উইক আছো, ম্যাথ রিজনিং জিকের মধ্যে কাতে উইক আছে প্রত্যেকে কিন্তু জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।